তো ডি ব্লক এলিমেন্টস কাদের বলছে? তো ডি ব্লক এলিমেন্টস in which last electron enters at the n-1d orbital or subshell, তাই না? তাকে আমরা ডি ব্লক বলি। স্পেসিফিক্যালি গ্রুপ ওয়াইজ পিরিয়ডিক টেবিলে আমরা এখানে গ্রুপ 3 থেকে 12 অবধি দেখি। গ্রুপ 3 থেকে 12, ঠিক আছে, প্রায় 10খানা ডি ব্লকের গ্রুপ আছে। তো it is reside as per the period is concerned the fourth period, যেটাকে আমরা 3D সিরিজ বলি, এবং এটা আরেকটা নাম হচ্ছে ট্রানজিশন সিরিজ, না ফার্স্ট ট্রানজিশন সিরিজ, ফার্স্ট ট্রানজিশন সিরিজ। অ্যান্ড ফিফথ পিরিয়ডে যেটাকে আমরা ফিফথ ব্লক বলি, এটা হচ্ছে থার্ড ব্লক, এটা ফিফথ পিরিয়ড বলি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রানজিশন সিরিজ বা 4D, সেকেন্ড ট্রানজিশন সিরিজ। আর সিক্স পিরিয়ড হচ্ছে স্পেসিফিক্যালি যেটা আমরা 5D সিরিজ বলি, এটা আমরা থার্ড ট্রানজিশন সিরিজ। তো এত অবধি আমাদের মোটামুটি সিলেবাস আছে। সেভেনটা অতটা কাজে লাগে না, কারণ সেভেনটা মোস্ট অফ দ্য রেডিমেড, ঠিক আছে। তো 3D 4D 5D ইজ এনাফ। তো এগুলোকে আমরা কি বলি? ট্রানজিশন এলিমেন্টস বলি, ঠিক আছে। তো ওয়াই দে আর কল্ড ট্রানজিশন এলিমেন্টস, সেটা আমরা আসবো। তো ডি ব্লক এলিমেন্টসের most of the elements of D block are metals. Most of the transition elements are metals. Okay. তো এটা তো হলো আমাদের ডি ব্লকের ইন্ট্রোডাকশন। এবার এদেরকে ট্রানজিশন এলিমেন্ট কেন বলে? ওয়াই দে আর কল্ড ট্রানজিশন এলিমেন্ট? ওয়াই কেন বলে? Because the one which has incomplete d orbital, na? So these elements must have incomplete d orbitals in their ground or its fast stable oxidation state. Yes. So as per this logic is concerned, so these three elements, zinc, cadmium, mercury, okay, zinc, cadmium, mercury cannot be regarded as transition metals. Why? Because into D10 configuration and completely field d orbitals. So they cannot form DD transition. But transition element কি DD transition তো করবে। ও DD transition করার জন্য ওর d অরবিটালটা ইনকমপ্লিট হতে হবে। But zinc, cadmium, mercury d orbital is not incomplete, it is complete its ground state as well as fast stable oxidation state. বুঝতে পারলাম মেহুল? মানে জিঙ্কে দেখো, জিঙ্কের কনফিগারেশন গ্রাউন্ড স্টেটে কি হয়? আর্গন 4s2 3d10। তো এর ফার্স্ট স্টেবল অক্সিজেন স্টেট হচ্ছে Zn2+, সেখানেও দেখবে 3d10 থাকে।
সিমিলারলি ক্যাডমিয়াম মার্কারিরও তাই, ক্যাডমিয়ামে 4d10 থাকে আর মার্কারির 5d10 থাকে। বোঝা গেল? চল, এটা ডি ব্লক এলিমেন্টস হলো। এরপরে আমরা একটু জেনারেল ইন্ট্রোডাকশন এ ব্লক এলিমেন্টসে পড়ি। তো হোয়াট আর এ ব্লক এলিমেন্টস? তো A block elements are belongs to group 3. They are belongs to group 3 এবং এদের সবার মানে গ্রুপ কিন্তু 3। এটা হচ্ছে 6 পিরিয়ডে থাকে একটা, যেটাকে আমরা বলি ল্যান্থানয়েডস, তাই না? ল্যান্থানয়েডস অ্যাটমিক নাম্বার 58 থেকে 71। আর 7 পিরিয়ডে থাকে যেটাকে আমরা বলি অ্যাক্টিনয়েডস, এটা হচ্ছে 89 থেকে 103। ঠিক আছে, 89 তো হবে না, 90 হবে আর কি। ওকে, সো এ ব্লক এলিমেন্টস কেন বলে? বিকজ দে আর দোজ in which 4f and 5f orbital are progressively filled. Okay, এদের আরেকটা টার্মও বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্টস। এদের আরেকটা টার্ম হচ্ছে এদের ইনার ট্রানজিশন এলিমেন্টস বলা হয়। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আবার ডি ব্লকে। ঠিক আছে, তো ডি ব্লকের আমরা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখব। ডি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। তো এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি ছিল? যে n-1 d1 to 10 ns1 to 2 এগুলো হতে পারে, তাই না? তো যদি আমরা পার্টিকুলারলি এই গ্রুপটাকেই কনসিডার করি, আচ্ছা একটু দাঁড়াও দেখি কোনো ছবি পাওয়া যায় কিনা উইথ কনফিগারেশন করে সুবিধা। আছে, এবার কোনটা বোঝা যাবে সেটা দেখতে হবে। বোঝা যাচ্ছে। তো তুমি দেখো, এটা যদি একটু কনফিগারেশন গুলো লক্ষ্য করো তাহলে আমরা বুঝতে পারবো ডি ব্লক এলিমেন্টসের। তো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্কের অবধি দেখো 4s1 3d5, তারপরে 4s1 4s2 3d1, 4s2 3d2, 4s2 3d3, আগে 4s টা লেখেন, 4s2 4s1 3d5, তারপর এক্সেপশন আছে এখানে 4s2 3d5, এখানে 4s2 3d6, এর 4s2 3d7, নিকেলের 4s2 3d8, কপারের 4s1 3d10 আর জিঙ্কের 4s2 3d10। এটা তুমি লক্ষ্য করো, এর যদি 4s1 3d5 হয় কনফিগারেশন, তা নিশ্চয়ই দেখো এর কনফিগারেশন দেখো 5s1 4d5 হবে, এরও সেরকম 6s1 5d5 হবে অ্যাকর্ডিং টু অর্ডার। সিমিলারলি এখানেও যদি 3d5 হয়, এটা 4d5 হবে, এটা 5d5 হবে। এটাও সেরকম, এটা যদি 3d10 হয়, লক্ষ্য করো এটা 4d10 হচ্ছে আর এটা 5d10 হচ্ছে। শুধু নিকেলের ক্ষেত্রে একটু এক্সেপশন আছে, এটা 3d8, বাট প্যালাডিয়ামের কিন্তু 4d10 5s1, এখানে 4d10 হয়ে গেছে, এটা একটা এক্সেপশন।
তো প্যালাডিয়ামকে এর জন্য আমরা প্যালাডিয়াম ইজ রিগার্ডেড অ্যাজ সিউডো ইনার্ট এলিমেন্ট, সিউডো ইনার্ট এলিমেন্ট। বুঝতে পারলাম? আচ্ছা, বলো। হ্যাঁ, টাংস্টেন। উলফ্রাম, উলফ্রামটা মনে হচ্ছে তো ভুল দিয়েছে, মনে হচ্ছে ওটা ভুল দিয়েছে, ভুল দিয়েছে। উলফ্রামের ইয়েতে এরকম না, আমরা চেক করে নিই। টাংস্টেন আর কি। আচ্ছা, টাংস্টেনটা D4 আছে। টাংস্টেন টেকনিক্যালি কিন্তু এর মেল্টিং পয়েন্ট খুব হাই হয়। এটা তাহলে মানে এটা না, মানে ইয়েস স্টেট। হ্যাঁ, টাংস্টেনটা একটু এক্সেপশন আছে, ঠিক আছে। CD5 হওয়া উচিত ছিল, বাট CD5 হচ্ছে না, ঠিক আছে। 5D5, ঠিক আছে। তাহলে এটা এটা তাহলে 5D4ই হবে, তো একটু মাথায় রেখো। এখানে ইলেকট্রনের তার মানে ডিফারেন্স অফ এনার্জি কম আছে, তার জন্য এটা আমাদের এক্সপেরিমেন্টাল একটা ডেটা আছে, তাহলে এটা একটা এক্সেপশন, ঠিক আছে। ঠিক, আচ্ছা, ঠিক আছে। এটা ছাড়া আর কিছু ডাউট আছে? আচ্ছা, আমাদের অবশ্যই 3D সিরিজে যে কটা আছে, মানে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, সেটা আমরা শিখিয়েছিলাম, মনে আছে তো? এটা মুখস্থ রাখার, সেই সায়েন্স টিচার বিনীতা কৃপালিনী ম্যান ফেকোনি কিউ জান হ্যাঁ, ঠিক আছে। তো ওইটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখলে মোটামুটি বোঝা যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? এদের জেনারেল প্রপার্টিজ অফ দ্য ট্রানজিশন এলিমেন্টস গুলো আমাদের এবার একটু করে দেখে নিতে হবে, তাই জেনারেল প্রপার্টিজ গুলো। তাহলে জেনারেল প্রপার্টিজ এর মধ্যে কি আসছে? ফার্স্ট হচ্ছে অ্যাটমিক রেডিয়াই। তো আমরা প্রপার্টিজ গুলো বলছি, বললি ডি ব্লকের। জাস্ট ইন্ট্রোডাকশনটা দিয়েছি, কনফিগারেশন, পজিশন, এটসেট্রা। তো তারপরে আমরা ডি ব্লকের প্রপার্টিজ গুলোতে যাচ্ছি। তো এক নম্বর যে প্রপার্টিজ, তো প্রপার্টিজের মধ্যে এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে অ্যাটমিক সাইজ। অ্যাটমিক সাইজ, তো অ্যাটমিক সাইজ আমরা এমনি কি জানি? অ্যাটমিক রেডিয়াই বা অ্যাটমিক সাইজ জেনারেলি এস ব্লকের সাইজ সবচেয়ে বড় হয়, তারপরে ডি ব্লক, তারপরে আসে পি ব্লক। এই অর্ডারেই আসে ব্লকগুলো, কারণ লেফট টু রাইটে যাচ্ছ, তাই না? তো অ্যাজ লেফট টু রাইট কি হয়? অ্যাটমিক নাম্বার কি হয়? ইনক্রিজ করছে। তো অ্যাজ অ্যাটমিক নাম্বার ইনক্রিজেস, সো অ্যাটমিক রেডিয়াই decreases up to middle portion. Middle portion, কেন? Due to effective nuclear charge, and then it becomes constant. It becomes constant, ঠিক আছে। And then increases towards the end of the period. Towards the end of the period, ঠিক আছে। তাহলে প্রথমে কমছে, মিডল পোর্শনে কি কনস্ট্যান্ট হয়, তারপরে আবার বাড়ে। কেন এরকম হয়? তার কারণ হচ্ছে, দেখো, যত তুমি মিডল পোর্শনের দিকে,
ডান দিকে যাচ্ছে তত কি হয়, যত তোমার লেফট থেকে ডান দিকে আছে মিড পোর্শন থেকে, তত দিয়ে ইলেকট্রন বাড়তে থাকে। তো ডি অরবিটালে যত বেশি ইলেকট্রন বাড়ে তো রিপালশন ফ্যাক্টরটা বাড়ে। তো ডিউ টু রিপালশন ফ্যাক্টর এর অ্যাটমিক সাইজটাও এরকম ভ্যারি করে। বোঝাতে পারলাম ব্যাপারটা কিরকম হয়? আমি লিখে দিচ্ছি তাও একটু বোঝার সুবিধার জন্য। তো সাপোজ ধরো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা। তো এদের অর্ডারটা কিরকম হচ্ছে, যদি অর্ডার অফ রেডিয়াই দেখা যাক, হচ্ছে স্ক্যান্ডিয়ামের থেকে টাইটেনিয়ামে কমছে আস্তে আস্তে, কি হচ্ছে দেখো কমছে। তারপরে এখানে ম্যাঙ্গানিজ আর জিঙ্কের মধ্যে এই ম্যাঙ্গানিজটা কি হচ্ছে, ইয়ে সরি, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, হ্যাঁ এত অবধি কি হচ্ছে, সাইজটা ডিক্রিজ হচ্ছে। এত অবধি তোমার সাইজ ডিক্রিজেস। ঠিক আছে? কেন? কারণ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে, তাহলে সাইজ কমবে। এবার এই আয়রন, কোবাল্ট, নিকেল এই তিনজনের কি হচ্ছে, ইন্টার অ্যালোনিক মানে ইলেকট্রনিক রিপালশন ফ্যাক্টর একটা কাজ করছে। ইলেকট্রন তো ফিল আপ হয়ে গেছে, এখানে 3d5 এর পর এখানে 3d6 চলে এসছে, এখানে 3d7 চলে এসছে, এখানে 3d8 চলে এসছে। তাহলে এখানে হচ্ছে কি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ফ্যাক্টর অ্যান্ড রিপালশন ফ্যাক্টর, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ফ্যাক্টর একটা একটাকে ডমিনেট করছে। ঠিক আছে? তার মানে কিছুটা এখানে কি হচ্ছে, কমছে সাইজ, আবার এখানে একটু বাড়ছে। তো নেট ফ্যাক্টরে কি হচ্ছে, এদের সাইজটা কনস্ট্যান্ট থাকছে, সাইজটা কনস্ট্যান্ট থাকছে। এবার জিঙ্ক, কপার আর জিঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে, এখানেও 3d10, এখানেও 3d10, ডি অরবিটালটা পুরোপুরি ফিল আপ হয়ে গেল। তাহলে এখানে পুরোপুরি রিপালশন ফ্যাক্টরটা ডমিনেট করছে, রিপালশন ফ্যাক্টর ডমিনেটস ওভার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, তাই সাইজটা কি হচ্ছে, বাড়ছে। ওকে, তাহলে এইটা একটু মাথায় রাখতে হবে সাইজের ব্যাপারটা। এবার ডাউন দ্য গ্রুপে কি হয়, যখন তুমি ডাউন দ্য গ্রুপে যাবে, ডাউন দ্য গ্রুপে মনে রাখবে সাইজ কি হয়, ইনক্রিজ করে। ঠিক আছে? কেন? কারণ 3D থেকে 4D সাইজ বড় হয়, 4D থেকে 5D সাইজ বড় হয়। কেন? অ্যাজ শেল নাম্বার ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে তো? বাট এখানে একটা ফ্যাক্টর আছে, বলছে যে 3D থেকে 4D বা 4D থেকে যে 5Dতে, এই 4D আর 5Dর রেডিয়াসের পার্থক্যটা খুব কম হয়, ডিফারেন্সটা খুব কম। কেন? বলছে 3D থেকে 4D সাইজ বাড়লো, কিন্তু 4D আর 5D অলমোস্ট সেম হয়। এবং এর জন্য একটা কোশ্চেন আসে যে জার্কোনিয়াম অ্যান্ড হাফনিয়াম হ্যাজ সিমিলার রেডিয়াই, এই যে এই দুটো রেডিয়াস সিমিলার, জার্কোনিয়াম অ্যান্ড হাফনিয়াম। বলছে কেন? তো তখন এই রিজনটা হচ্ছে ল্যান্থানয়েড কন্ট্রাকশন। যেমন ফর এক্সাম্পল জার্কোনিয়াম অ্যান্ড হাফনিয়াম হ্যাজ সিমিলার রেডিয়াই, সো ডিউ টু ল্যান্থানয়েড কন্ট্রাকশন। সো কারণ কি, এদের দেখো তুমি যদি হাফনিয়ামের কনফিগারেশন দেখো, তাহলে তুমি এখানে দেখো 4F চলে এসছে। তাহলে 4F থাকা মানে কি, পোর শিল্ডিং পাওয়ার। তো নিউক্লিয়াস কি করবে, ভ্যালেন্স শেলকে আরো জোরে টানবে। তাহলে শেল নাম্বার যতটা বাড়ছে, সেটা কিছুটা হলেও মানে নালিফাই হয়ে যাবে। তার মানে এখানে আমি বলতে পারি ফর ল্যান্থানার কন্ডাকশন জিনিসটা কি, ছোট করে লিখে দিচ্ছি, ডিউ টু পোর স্ক্রিনিং এফেক্ট of A block elements last electron, আচ্ছা A block elements বলেই দরকার নেই, এই ফরম্যাটে বলা, সো সাইজ কি হয়, ডিক্রিজেস হয়। ঠিক আছে? তাই 3D 4 থেকে 4D সাইজ বড় হলেও 4D থেকে 5D সাইজ প্রায় কাছাকাছি হয়। ঠিক আছে? একটা গ্রাফও আছে, গ্রাফটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এনসিআরটির গ্রাফ, তা তোমরা বুঝতে পারবে।
এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ গ্রাফটা? তো এই যে গ্রিনটা হচ্ছে তোমার 4D, আর রেডটা হচ্ছে তোমার 5D, আর নিচে হচ্ছে 3D। তো সাইজ দেখছো 4D আর 5D কি অলমোস্ট ইকুয়াল। ওকে, আচ্ছা এবার এদের যদি আয়নিক রেডিয়াইয়ের কথা বলি, এদের যে আয়নিক রেডিয়াই পোর্শনটা, তো তাতে কি হয় বলছে ইনক্রিজেস আয়নিক রেডিয়াই উইথ ডিক্রিজ ইন অক্সিডেশন স্টেট। আয়নিক রেডিয়াই ইনক্রিজেস উইথ ডিক্রিজ ইন অক্সিডেশন স্টেট। ঠিক আছে, তো বলছে ইন জেনারেল ions of the same charge in a given series show progressive decrease in radius with increasing atomic number. ঠিক আছে, যত বেশি তোমার ধরো সাপোজ ধরো কোনো একটা চার্জের A2+ আছে, A+ আছে, আর A আছে, যত বেশি তোমার অক্সিজেন স্টেট বাড়ছে তত সাইজ কি হচ্ছে কমে যাচ্ছে। ঠিক আছে, তার মানে বলতে পারি নিউক্লিয়ার চার্জের সাথে আয়নিক রেডিয়াই কি ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, আচ্ছা এরপরের কনসেপ্ট, এরপরের টপিকে চলে আসছি নেক্সট প্রপার্টি, দ্যাট ইজ কল আয়নাইজেশন এনথালপি বা আয়নাইজেশন এনার্জি। তো হোয়াট ইজ আয়নাইজেশন এনার্জি আমরা জানি, তো রিলিজ দ্য ইলেকট্রন দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড। তো লেফট টু রাইটে কি হয়, লেফট টু রাইট যদি যাও তাহলে আয়নাইজেশন এনার্জি কি হয়, জেনারেলি বাড়ে। ঠিক আছে, যদিও এই যে ট্রেনটা বাড়ে ঠিকই, কিন্তু একটা ইরেগুলার ট্রেন কিন্তু অবজার্ভ। ঠিক আছে, তো এখানে ট্রেনটা ইনক্রিজ হলো ইরেগুলার ট্রেন্ড। এবার ইরেগুলার ট্রেনটা কেন হয়, ডিউ টু ডিফারেন্ট ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, যেমন ধরো যাদের হাফ ফিল বা ফুল ফিল থাকে তাদের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি ভ্যালুটা কি হয়, বাড়ে। তাহলে এই যে আয়নাইজেশন এনার্জিটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কিসের উপর ডিপেন্ড করে, সাইজ যত ছোট হবে তত আয়নাইজেশন এনার্জি বাড়বে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বাড়বে তত আয়নাইজেশন এনার্জি বাড়বে, স্ক্রিনিং ফ্যাক্টর বা স্ক্রিনিং এফেক্ট যত হবে তত আয়নাইজেশন এনার্জি কমবে। তারপর পেনিট্রেশন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। পেনিট্রেশন ফ্যাক্টর আমরা জানি সবচেয়ে ভালো হয় এস এর, তারপরে পি এর, তারপরে ডি এর, তারপরে এফ এর। আর এটা কি হাফ ফিল ফুলফিল স্টেবিলিটি, হাফ ফিল্ড অ্যান্ড ফুলফিল স্টেবিলিটি। ঠিক আছে, তাহলে এই 4-5টা ফ্যাক্টরের উপর আয়নাইজেশন এনার্জি ডিপেন্ডস করে। ঠিক আছে, তো তার ফলে একটা ইরেগুলার ট্রেন্ড দেখা যায়। এবার টপ টু বটমে যদি যাও, এটা লেফট টু রাইট হলো, তো টপ টু বটমে যাও। টপ টু বটমে কি, ধর 3D থেকে তুমি ধরো 4D তে আসছো, 4D থেকে তুমি 5D তে আসছো, কি হবে বলছে 3D থেকে 4D তে আয়নাইজেশন এনার্জি প্রথমে কমবে, টপ টু বটমে কমই, বাট 4D থেকে 5D তে আয়নাইজেশন এনার্জি না কমে বাড়বে। তার মানে সবচেয়ে বেশি আয়নাইজেশন এনার্জি হবে 5D, তারপরে হবে 3D, তারপরে হবে 4D।
বলছে কেন? বলছে এখানে রিজনটা হচ্ছে ইট ইজ ডিউ টু ল্যান্থানয়েড কন্ট্রাকশন। কন্ট্রাকশন, ঠিক আছে? যেমন আমরা যদি একটা এক্সাম্পলে দেখাই, তাহলে মার্কারি, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি, এটা জিঙ্ক আছে, এখানে ক্যাডমিয়াম আছে, আর এখানে মার্কারি আছে, সবারই ডিটেন কনফিগারেশন। কিন্তু দেখা যায় মার্কারির আয়নাস এনার্জি সবচেয়ে বেশি হয়, তারপরে আসে জিঙ্ক, তারপরে আসে ক্যাডমিয়াম, ঠিক আছে? তো মনে রাখবে ডি ব্লকের ক্ষেত্রে সবচেয়ে হাইয়েস্ট আয়নাইজেশন এনার্জি হয় জিঙ্ক, মার্কারির হাইয়েস্ট আয়নাইজেশন এনার্জি অ্যারাউন্ড 1000 কিলোজুল পার মোল হয়। আর লোয়েস্ট হয় হচ্ছে ল্যান্থানামের, ল্যান্থানামের লোয়েস্ট আয়নাইজেশন এনার্জি, ঠিক আছে? এবার আপনি একটু বলতে পারবেন, ধরো আমি এটা ট্যালি করছি, সাপোজ ক্রোমিয়াম আছে, ক্রোমিয়ামের কনফিগারেশন কি শিখিয়েছি? আর্গন 4s1 3d5, আর ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজের কনফিগারেশন হচ্ছে আর্গন 4s2 3d5। তাহলে উইথ রেসপেক্ট টু আয়নাইজেশন এনার্জি 1, আয়নাইজেশন এনার্জি 2, আর আয়নাইজেশন এনার্জি 3, এই তিনটে রেসপেক্টে কার আয়নাইজেশন এনার্জি বেশি হবে, কার আয়নাইজেশন এনার্জি কম হবে। কি মনে হয়? কনফিগারেশনটা দেখো, দেখে বলার চেষ্টা। ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বলো কার বেশি হবে? ম্যাঙ্গানিজে বেশি হবে, ঠিক আছে? কারণ ও তো পুরোপুরি ফুলফিল্ড আছে, 4s2ও ফুলফিল্ড, 3d5ও ফুলফিল্ড। তাহলে এখানে 4s2 আর 4s1 এর মধ্যে এখানে 4s ফ্যাক্টরটা বেশি স্টেবল হবে, যেহেতু পুরোপুরি ফুলফিল্ড, তাহলে ম্যাঙ্গানিজে বেশি হবে। সেকেন্ড আয়নাইজেশন এনার্জি কার বেশি হবে? এবার দেখো একটা ইলেকট্রন ছাড়ার পরে কি হবে? ক্রোমিয়ামের বেশি হয়ে যাবে, কারণ ক্রোমিয়াম এখন কি হচ্ছে, 3d5 পুরো হাফ ফিল্ড হয়ে গেছে, ম্যাঙ্গানিজ তখনও কি হচ্ছে, 4s1 এ ইলেকট্রন আছে, তাহলে এক্ষেত্রে ক্রোমিয়ামের বেশি হবে। আবার যখন নেক্সট ইলেকট্রনটা ছাড়বে তখন আবার ম্যাঙ্গানিজের যেহেতু 3d5 হয়ে যাবে, তখন ম্যাঙ্গানিজে বেশি হবে। তাহলে এই অর্ডারটা কিন্তু মাথায় রাখবে, I1 I2 আর I3 রেসপেক্ট, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি ডি ব্লকের আয়নাইজেশন পোটেনশিয়ালের ব্যাপারটা বোঝা গেল, তাই তো? এবার আমরা চলে আসছি এদের অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার। আচ্ছা, আমি এনসিআরটি চার্টটা দিয়ে দিই, তাহলে সুবিধা হয় বোঝাতে। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেসিক্যালি অক্সিডেশন নাম্বার অফ ডিফারেন্ট 3D ব্লক এলিমেন্টস। তাই এদের কনফিগারেশন ওয়াইজ বুঝতেই পারছো হয়তো, এটা কি হয়, 4s2 3d1 হয়, এটা 4s2 3d2 হয়, এটা 4s2 3d3 হয়, এটা 4s1 3d5 হয়, এটা 4s2 3d5 হয়, এটা 4s2 3d6 হয়, এটা 4s2 3d7 হয়, এটা 4s2 3d8 হয়, আর এখানে 4s1 3d10, আর এটা 4s2 3d10। তা দেখো আগে এসটা ফিল আপ, এসটা আগে ফাঁকা হবে, তারপরে
ডি থেকে ইলেকট্রন বের হয়। তাহলে এদের ম্যাক্সিমামই দেখো একমাত্র স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক ছাড়া বাকি সবারই কি হয়, ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট থাকে। এবং একমাত্র ম্যাক্সিমাম অক্সিজেন স্টেট দেখা যায় ম্যাঙ্গানিজে, ম্যাঙ্গানিজে +7 দেখা যায়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি, কিন্তু কমন অক্সিজেন স্টেটটা কি হয়, 2E হয়। তো কমন অক্সিডেশন স্টেট +2, +2 হচ্ছে কমন অক্সিডেশন স্টেট। ঠিক আছে, এবার যদি বলি যে এলিমেন্টস গ্রুপ থেকে গ্রুপ 12-এ ভ্যারিয়েবল অক্সিজেন স্টেট থাকে, তো আর কি বলা যেতে পারে, ক্রোমিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো, ক্রোমিয়ামের ম্যাক্সিমাম হচ্ছে কত, +6 অক্সিজেন স্টেট ক্রোমিয়াম, হায়েস্ট। ম্যাঙ্গানিজে হচ্ছে +7। ঠিক আছে, তো ডি ব্লকের যেগুলো আদার এলিমেন্টস আছে তার মধ্যে অসমিয়াম আর রুথেনিয়াম একটু মনে রাখবে। ইন ডি ব্লক এলিমেন্টস osmium and ruthenium shows highest oxidation shows highest oxidation state। ঠিক আছে, তো OSO4 হয় বা রুথেনিয়াম O4 হয়, এরকম হয়। ঠিক আছে, ম্যাঙ্গানিজের একটা এক্সাম্পল যদি দিই, ধরো MnO4 পার ম্যাঙ্গানেট। তো MnO4 এর স্ট্রাকচারের ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো, তাহলে দেখো এটা O- থাকে। তাহলে এখানে কি হয়, এখানে ম্যাঙ্গানিজের সাথে এখানে কি হয়, অক্সিজেনগুলো পি পাই বা ডি পাই বন্ড হয়, মাল্টিপল বন্ডগুলো যেগুলো। ঠিক আছে, তাহলে এর অক্সিজেন স্টেটও +7 হয়। ঠিক আছে, তুমি ক্যালকুলেট করতে পারো। আচ্ছা, এবার রিলেটিভ স্টেবিলিটি রেসপেক্টে যদি দেখা হয়, যখন তোমার বললো টাইটেনিয়ামের রিলেটিভ স্টেবিলিটি অফ অক্সিডেশন স্টেট, রিলেটিভ স্টেবিলিটি অফ অক্সিডেশন স্টেট ফর টাইটেনিয়াম। টাইটেনিয়ামে কী কী হয়, টাইটেনিয়াম 4+ হতে পারে, টাইটেনিয়াম 2+ হতে পারে, টাইটেনিয়াম 3+ হতে পারে। তো টাইটেনিয়াম 4+ বলছে বেশি স্টেবল কেন, টাইটেনিয়ামের কনফিগারেশনটা কি, argon 4s2 3d4 3 2। দেখো 4টে ইলেকট্রন যদি চলে যায় তাহলে কী হয়ে যাবে, তো তো আর্গনের কনফিগারেশন পেয়ে যাবে। তাহলে সবচেয়ে স্টেবল হচ্ছে টাইটেনিয়াম 4+। ঠিক আছে, সিমিলারলি ধরো তুমি ম্যাঙ্গানিজের রেসপেক্টে বলো, ম্যাঙ্গানিজের কনফিগারেশন কি, 4s2 3d5। এবার এখান থেকে দুটো ইলেকট্রন ছাড়লো, ম্যাঙ্গানিজ কী হবে, Mn2+ হবে, 3d5 হবে। এবার ধর এখান থেকে 3টে ইলেকট্রন ছাড়লো, তাহলে Mn3+, এখানে কী হবে, 3d4 হবে। কোনটা বেশি স্টেবল, এটা মোর স্টেবল। তাই কম অক্সিজেন স্টেট হলো এই দুটোর মধ্যে Mn2+ ইজ মোর স্টেবল দ্যান Mn3+ ডিউ টু d5 হাফ ফিল স্টেবিলিটি। ঠিক আছে, এরপরে কি আসছে, এরপরের পয়েন্টটা হচ্ছে, এটা হচ্ছে মোটামুটি আমরা অক্সিজেন স্টেটটা বুঝলাম। ঠিক আছে, আর কারো কোনো ডাউট আছে অক্সিজেন স্টেটে, যাদের মনে রাখবে অক্সিজেন স্টেট ম্যাক্সিমাম হয় তারা সবসময় গুড অক্সিডাইজিং রিয়েজেন্ট হয়। ওকে,
আচ্ছা, এরপরের যে টপিকটা যেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট না, মানে হিট অফ অ্যাটমাইজেশন বলতে পারো। মেল্টিং পয়েন্ট অ্যান্ড হিট অফ অ্যাটমাইজেশন। হিট অফ অ্যাটমাইজেশন, ঠিক আছে। তো হিট অফ অ্যাটমাইজেশন কি জিনিসটা কোনো আইডিয়া আছে? মানে ধরো 1 মোল কোনো সলিড মেটাল আছে, সেটাকে 1 মোল গ্যাসিয়াস মেটালে কনভার্ট করতে হবে। তা তোমাকে যে এনার্জিটা দিতে হবে সেটাকে আমরা এনথালপি অফ অ্যাটমাইজেশন বলি, ঠিক আছে। তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করবে? এই দুটোই ডিপেন্ডস অন মেটালিক বন্ড। আর মেটালিক বন্ড কিসের উপর ডিপেন্ড করে? যত বেশি নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন, যত বেশি নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন বাড়বে তত মেটালিক বন্ডও স্ট্রং, ঠিক আছে। অবশ্য ওই মানে কিছুটা মেল্টিং পয়েন্ট ডিপেন্ড করে স্ট্রাকচার অফ দ্য মেটাল ইন দ্য সলিড স্টেট as well. It also melting point and this and heat of atomization also depends on its crystalline structure, crystalline solid structure as well, ঠিক আছে। যেমন ধরো এর একটা বেশি ইমপ্লিকেশন দেখা যায় হচ্ছে ইয়েতে, আয়রনের ক্ষেত্রে। আয়রনের টেকনিক্যালি মেল্টিং পয়েন্ট খুব হাই হয় তার ক্রিস্টালাইন জনারের জন্য, ঠিক আছে। এবার আমরা যা দেখি যে মেল্টিং পয়েন্ট কাদের বেশি হয়, দেখা যায় পার্টিকুলারলি গ্রুপ 6-এর, গ্রুপ 6-এর ক্রোমিয়াম, ম্যাঙ্গানি, এই মলিবডেনাম আর উলফ্রাম, যেটা আমি বলছিলাম। তো এদের জেনারেলি কি হয়, D5 কনফিগারেশন হয়। যেহেতু D5 কনফিগারেশন হয়, 4s1 3d5, তার মানে কি 4s1 3d5, এটা 4s1 3d5, এটা 5s1 4d5, আর এটা বলছে 6s1 4d4। তো যাই হোক, দেখো এই D5-এ কি হয়, 5টা আনপেয়ার ইলেকট্রন ইনক্লুডিং 4s একটা আনপেয়ার, মলিবডেনামও ওইটা একই, 5টা আনপেয়ার ইলেকট্রন। উলফ্রামের ক্ষেত্রে এটা পেয়ার্ড হলেও 4টে আনপেয়ার ইলেকট্রন আছে। তো অ্যাজ দ্য নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন ইজ মোর, দ্যাট মেক্স দ্য মেল্টিং পয়েন্ট হায়ার, ঠিক আছে। তার মানে দে হ্যাভ ম্যাক্সিমাম মেল্টিং পয়েন্ট ডিউ টু দেয়ার maximum number of unpaired electron, due to presence of maximum number of unpaired electron their enthalpy of atomization or melting point increases, ঠিক আছে। বলছে although হ্যালো, তুমি বলো, 12টার পরে বেরোবো, 12টা 15। আচ্ছা, although manganese has 5 unpaired electron, দেখো ম্যাঙ্গানিজেও তো 5 unpaired electron আছে, still have low melting point, কেন? এটাকে বলতে পারবে? কারণ ম্যাঙ্গানিজে কি আর্গন 4s2 3d5 থাকে, তাহলে ম্যাঙ্গানিজে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। তো তাহলে এখানে কেন মেল্টিং পয়েন্ট লো হয়? Why? So it is due to poor crystalline geometry, যেটা ইজিলি ব্রেক করে যায়। তার মানে এটাও ম্যাটার করে যে তোমার জিওমেট্রিটা কি দিয়ে তৈরি, তার উপরে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বা এনথালপি অফ অ্যাটমাইজেশনটা বিরাটভাবে ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি কালার।
কালার, বলো বলো। বলছে যে ম্যাঙ্গানিজের 5 আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, 3d5 থাকে, স্টিল ইট হ্যাজ লো মেল্টিং পয়েন্ট। আমরা একটু আগে তো পড়লাম যে D5 থাকে মেল্টিং পয়েন্ট বেশি হওয়া উচিত। তো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে অ্যাবনর্মাল রিজনটা হচ্ছে ডিউ টু ইস পুয়ার ক্রিস্টালাইন জিওমেট্রি। এই জিওমেট্রিটাই হচ্ছে কি একটু পুয়ার নেচার, তারপরে এটা ইজিলি ব্রেক হয়ে যায়। ঠিক আছে। মানে সলিডের সলিড না, যে কোনো সলিডের দু রকমের ইয়ে হয়, শেপ হয়, একটা হচ্ছে ক্রিস্টালাইন, একটা অ্যামরফাস। এবার এই ক্রিস্টালাইন নেচারে বিভিন্ন জিওমেট্রি থাকে, যেমন ধরো কিউবিকাল, অক্টাহেড্রাল, রম্বোহেড্রাল, টেট্রাগোনাল, ঠিক আছে, ট্রাইক্লিনিক, এরকম ডিফারেন্ট শেপ থাকে অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার। তো সেই স্ট্রাকচারগুলোর যদি সেরকম স্ট্রং না হয় তাহলে ইজিলি ব্রোকেন হয়ে যাবে। তো তার উপর ডিপেন্ড করে, এটাই বলছে। ঠিক আছে। তো একটা কথাও বলে দিই, ডিউ টু D10 configuration, or rather 5D10 configuration, mercury has least melting point. এই দেখো মার্কারি মেল্টিং পয়েন্ট কি হচ্ছে, লো হয়, তো এটা লিকুইড মেটাল। তো কেন হয় D10 থাকে বলে, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন, নো আনপেয়ার্ড ইলেকট্রন, সো দ্যাট ইজ দ্য রিজন। তো হচ্ছে কালার। তো ডি ব্লকের কালারের রিজন কি, এর মেন রিজন হচ্ছে ডিটি ট্রানজিশন। যদিও এছাড়াও অনেকগুলো রিজন হয়। আরেকটা রিজন হয় যেটাকে আমরা সিটি স্পেকট্রা বলি, চার্জ ট্রান্সফার স্পেকট্রা, সেটা আমরা পরে আমরা বলবো যখন আমরা এমোটা করব। তাহলে বেসিক্যালি কি হয়, এই ডি ট্রানজিশন ব্যাপারটা কি, ডি ট্রানজিশন ব্যাপারটা বোঝো। যে কোনো ডি অরবিটালকে, যে কোনো ডি অরবিটালকে, যেটা 5 ডিজেনারেট ডি অরবিটাল আছে, এটা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা আছে। কি কি? একটা হচ্ছে T2G, একটা ইজি। এটা হচ্ছে ইজি, আর এটা হচ্ছে T2G। এটা T2G আর এটা হচ্ছে ইজি। ঠিক আছে। এবার এই ডি অরবিটালের কালারের জন্য এই ডি অরবিটালটা কি হতে হবে, ট্রানজিশনের জন্য ইনকমপ্লিট হতে হবে। সাপোজ ধরো এর 3খানা ইলেকট্রন ছিল, তাহলে এখানে 3টে ইলেকট্রন থাকবে, আগে নিচটা ফিল আপ হবে। এবার এই যদি এনার্জি পায় তাহলে এ কি করবে, সে এক্সাইটেড হবে। এখান থেকে ও কি হলো, এক্সাইটেড হলো। এক্সাইটেড হলো। এবার একবার এক্সাইটেড হওয়ার পরে কি হয়, ও আবার কি স্টেবল হতে চায়, আবার ব্যাক করে চলে আসে গ্রাউন্ড স্টেট। তাহলে ওখানে কি হবে, যখন ও ওর নিচে ব্যাক করলো তখন কি হবে, এনার্জি রিলিজ হবে। এবার এই যে এনার্জি রিলিজ হচ্ছে সেটা তো একটা ভিজিবল রিজিয়নে করতে পারে, মানে hc/λ। তা সেই ভিজিবল রিজিয়নে যদি পড়ে, ইফ দ্য ল্যামডা sides at the visible region, ঠিক আছে, then it exhibits color। ঠিক আছে। এবার কোন কালারের জন্য কি হবে সেটা একটা কালার সার্কেল আছে, যেমন ধরো এভাবে মনে রাখতে পারো। ধরো তুমি ভায়োলেটের একটা কমপ্লিমেন্টারি কালার হয়, দ্যাট ইজ ইয়েলো। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো, VBGYOR। তো ভায়োলেটের কমপ্লিমেন্টারি কালার হচ্ছে ইয়েলো, গ্রিনের কমপ্লিমেন্টারি কালার হচ্ছে রেড, ব্লু এর কমপ্লিমেন্টারি কালার হচ্ছে অরেঞ্জ। ঠিক আছে। তাহলে যে কালার অ্যাবজর্ব করবে, ধরো সাপোজ যদি কেউ রেড অ্যাবজর্ব করলো তাহলে ইট শোজ গ্রিন কালার। ইফ অ্যাবজর্বস রেড then it emits green color। ঠিক আছে। এবার এর একটা এক্সেপশনও আছে।
এক্সেপশন যেটা বলছি সেটা হচ্ছে KMnO4 and potassium dichromate shows color due to charge transfer spectra, যেটা আমি বলছিলাম CT spectra, charge transfer spectra, not due to DD transition, not due to DD transition। এটা একটু মাথায় রাখবে। বাকি অন্য সল্টগুলোর ক্ষেত্রে ডিডি ট্রানজিশনের জন্য হয়, এবং মাথায় রাখবে ডিডি ট্রানজিশনের জন্য কি হতে হয়, ডি অরবিটালটা ইনকমপ্লিট হতে হয়। যেমন ধরো আমি যদি তোমাকে বলি স্ক্যান্ডিয়াম 3+, বা টাইটেনিয়াম 4+, বা জিঙ্ক সল্টস, এগুলো কি হয়, কালারলেস হয়। কেন? তুমি প্রথম দুটো দেখো, প্রথম দুটো কনফিগারেশন কি 3D0, আর জিঙ্কের কনফিগারেশন কি 3D10। তার মানে এই দুটো কেসে কি হবে, নো ডিডি ট্রানজিশন। So as there will be no DD transition, so they do not exhibit color. Clear? দেখো বুঝলে কি, বোঝা গেল মেহুল? এরপরে যেটা আসছে সেটা হচ্ছে, এটা হলো আমাদের কালারের রেজাল্ট। নেক্সট প্রপার্টি কি, নেক্সট প্রপার্টি হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি বা ম্যাগনেটিক নেচার। তো হোয়াট ইজ ম্যাগনেটিক প্রপার্টি? তো ম্যাগনেটিক প্রপার্টি হচ্ছে যদি ডি অরবিটালের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, ইফ দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে সে ম্যাগনেটিক প্রপার্টি দেখায়। ঠিক আছে? তো ম্যাগনেটিক প্রপার্টি রিজন হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, এবং এই ম্যাগনেটিক মোমেন্টটা ইজ ক্যালকুলেটেড বাই a formula known as root over of n into n+2 Bohr magnet। ঠিক আছে? যেখানে n হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে? যদি if the species has at least one unpaired electron, has unpaired electron, মানে একটাও যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে স্পিসিসটা কি হবে, প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক স্পিসিস স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেট। ইফ দে হ্যাভ নো আনপেয়ার্ড ইলেকট্রন, তখন স্পিসিসটা হবে হচ্ছে ডায়াম্যাগনেটিক। নো আনপেয়ার্ড ইলেকট্রন মানে কি, সবকটাই পেয়ার্ড। যেমন যদি আমি এক্সাম্পল দিই, সাপোজ ধরো কপার 2+, জিঙ্ক 2+, ঠিক আছে, কোবাল্ট, এদের যদি কনফিগারেশন দাও, কপার 2+ কি হবে, কপার 2+ মানে 3D9, জিঙ্ক 2+ মানে 3D10, আর কোবাল্ট মানে 3D7। তাই তো? তা তুমি লক্ষ্য করো 3D9 যদি আমি করি 1 2 3 4 5 6 7 8 9, দেখো 1 আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে n এর ভ্যালু কত, 1। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, 1 ইন্টু 1, 1+2, তোমার √3 বোর ম্যাগনেট। ঠিক আছে? 3D10 এর ক্ষেত্রে কি হবে, দেখো এখানে নো আনপেয়ার্ড ইলেকট্রন, সবই পেয়ার্ড। 3D10 0 আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে এখানে ম্যাগনেটিক মোমেন্ট 0 হবে, তো এটা ডায়াম্যাগনেটিক হবে। আগেরটা তাও প্যারাম্যাগনেটিক হবে। আর 3D7
এখানে নাম্বার ওয়ান প্লেট কত 3, তাহলে এখানে কি হচ্ছে √3 × 3 + 2 √15 বোর ম্যাগনেট, এটাও প্যারাম্যাগনেটিক। বুঝতে পারলাম যে কখন আনপেয়ার্ড ইলেকট্রন হবে, কখন আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না, আর তার বেসিসে কার ম্যাগনেটিক নেচার প্যারাম্যাগনেটিক হবে, কার ম্যাগনেটিক নেচার ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, তো এই হলো ম্যাগনেটিক প্রপার্টি। এরপরে যেটা আসছে এটা হচ্ছে কমপ্লেক্স ফর্মেশন। নেক্সট প্রপার্টি হচ্ছে কি কমপ্লেক্স ফর্মেশন। কমপ্লেক্স ফর্মেশন, তো কমপ্লেক্স ফর্মেশন মানে আমরা সেই কোঅর্ডিনেট কম্পাউন্ড চ্যাপ্টারও পড়বো আরেকবার। কোঅর্ডিনেট কম্পাউন্ড, তো এখানে কি হয়, এটা লিগ্যান্ড বলে স্পিসিস থাকে। লিগ্যান্ড কি, যে যাদের কাছে একটা গ্রুপ অফ অ্যাটমস হ্যাভিং আ ইলেকট্রন পেয়ার, তাই না? লিগ্যান্ড বলে জিনিস থাকে। লিগ্যান্ড হচ্ছে স্পিসিস উইথ আ ইলেকট্রন পেয়ার। সে কি করে, সে সেন্ট্রাল মেটাল আয়নকে লিগ্যান্ড থেকে ইলেকট্রন পেয়ার ডোনেট করে, আয়ন বা অ্যাটম। ঠিক আছে, এই সেন্ট্রাল মেটাল আয়নটা জেনারেলি ডি ব্লক এলিমেন্টস হয়। যেহেতু ডি ব্লকের ইনকমপ্লিট ডি থাকে, অ্যাজ ইট হ্যাজ ইনকমপ্লিট ডি অরবিটাল অ্যান্ড হাই নিউক্লিয়ার চার্জ, so it accepts the electron pair and forms the complex. So an example is of K4FeCN6। তাহলে এখানে কি হয়, Fe2+ কে 6 সাইড দিয়ে সায়ানাইড ইলেকট্রন পেয়ার ডোনেট করছে। হ্যাঁ বলি, একটু আস্তে করে বলো। তাহলে 6 দিক দিয়ে ইলেকট্রন পেয়ার ডোনেট করছে, ডোনেট করার পরে কি হচ্ছে, এই কমপ্লেক্সটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা একটা কমপ্লেক্স কম্পাউন্ডস ফর্মেশন হয়। ডি ব্লক এলিমেন্টসে যেহেতু ইনকমপ্লিট ডি থাকে এবং হাই নিউক্লিয়ার চার্জ থাকে, তাই দে ক্যান অ্যাকসেপ্ট দ্য ইলেকট্রন পেয়ার। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি। ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি, ঠিক আছে, তো ক্যাটালাইটিক অ্যাক্টিভিটির এক্সাম্পল কি যে দেখা যায়, যেমন ধরো আমরা কি হেবার্স প্রসেস আমরা পড়েছি, যে N2+3H2 সেখান থেকে 2NH3 তৈরি হয়, সেখানে আমরা জানি আয়রন মলিবডেনামের মতো ক্যাটালিস্ট ইউজ হয়। ঠিক আছে, তো তারপরে ধরো হাইড্রোজেনেশন অফ মানে হাইড্রোকার্বন মানে অয়েলসকে আমরা কি করি, হাইড্রোজেন নিকেলস প্ল্যাটিনাম দিয়ে কি করি, স্যাচুরেটেড হাইড্রোকার্বনে কনভার্ট করি, বনস্পতি ডালডা যেটা। তো সেখানেও আমরা কি করি, এই নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম এগুলো ইউজ করি। তো মোরলেস ক্যাটালিটিক অ্যাক্টিভিটিতে এই আয়রন মলিবডেনাম প্ল্যাটিনাম নিকেল প্যালাডিয়াম এগুলো সব ইউজ হয়, মোস্টলি ডি ব্লক এলিমেন্টস। তো এটা কেন হয় ইউজ, তো এটা ইউজের কি অ্যাডভান্টেজ, সো দিস মেটালস একটা ক্যারেক্টারিস্টিক থাকে, দিস মেটালস অ্যাবজর্বস গ্যাস, মানে যেটাকে অক্লুশন, অ্যাবজর্ব গ্যাসেস, মানে যেটাকে রিঅ্যাক্ট্যান্ট হিসেবে ইউজ হচ্ছে অন দেয়ার সারফেস and provide the surface area for the reaction occurrence। ঠিক আছে, তার ফলে কি হয়, রিয়াকশন করতে পারে। এছাড়াও আরেকটা রিজন বলা যায়, রিজন 2, এটা ধরো রিজন 1 বললাম, এটা রিজন 1।
রিজন টু হবে কি, ট্রানজিশন এলিমেন্টস and their compounds act as catalyst due to having variable oxidation state. আমরা আগেও দেখিয়েছি যে এদের ভ্যারিয়েবল অক্সিজেন স্টেট থাকে, তাহলে কি অ্যাভেলেবল অফ ডি অরবিটাল থাকে, তো এরা কমপ্লেক্স বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে। সো দিস আর দ্য টু রিজন যেখানে আমরা দেখতে পারি হচ্ছে ক্যাটালিটিক অ্যাক্টিভিটি। ওকে, নেক্সট চলে আসছি ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ডস। ডি ব্লক এলিমেন্টস ফর্ম ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ডস। ধরো ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ডস একটা এক্সাম্পল, ধরো সাপোজ সিমেন্টাইল, ধরো আয়রনের আছে, আয়রনের সাথে কার্বনের রিয়াক্ট করা হয়েছে, তাতে Fe3C তৈরি হয়েছে, এটা ধরো একটা ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড, এর নাম হচ্ছে সিমেন্টাইল। ঠিক আছে, এটা কিরকম হয় বেসিক ব্যাপারটা, মানে ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ডটা, ধরো তুমি একটা ক্রোমিয়ামের ক্লাস্টার আছে, ক্রোমিয়ামের ক্লাস্টার আছে কিছু, ঠিক আছে। এবার এর যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল গ্যাপ। এই ইন্টারস্টিশিয়াল গ্যাপে যদি তুমি কার্বনকে ইনকর্পোরেট করে দাও, মানে শুধু কার্বন বলে না, কার্বন লাইক হাইড্রোজেন, ছোট ছোট সাইজের বোরন, নাইট্রোজেনকে যদি ঢুকিয়ে দাও, তাহলে প্রপার্টিটা একটু চেঞ্জ হয়ে যায়। তো সেইগুলোকে আমরা ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ডস বলি। আমরা কি বলতে পারি, যে ট্রানজিশন এলিমেন্টস forms interstitial compounds with small size atom, for example carbon, hydrogen, nitrogen, boron, etc. এবং এটা কি করে, by formation of this type of compounds the metal becomes chemically inert, harder, denser, low ductility, ব্রিটল, এরকম কিছু নেচার ওর মধ্যে ডেভেলপ হয়। তো এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ডস। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি প্রপার্টি আর আছে, ডেনসিটি বলতে পারো। ডেনসিটি আগে বললেও হতো, ভুলে গেছিলাম। ডেনসিটিটা সাইজের সাথে বললে হচ্ছে বেস্ট। ডেনসিটিটা কি, ডেনসিটি মানে কি জানি, ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম। তো কি হয়, যখন তুমি লেফট থেকে রাইটে যাচ্ছ, তোমার কি হয়, সাইজ কমছে, ডেনসিটি কি হবে, কমবে। সাইজ ডিক্রিজ হচ্ছে, ডেনসিটি তাহলে বাড়বে। আর টপ টু বটমে ডেনসিটি কি হবে, যেহেতু সাইজ উপর থেকে সাইজ বাড়ে আর মলিকুলার ওয়েটও বাড়ে, তো মলিকুলার ওয়েট ডমিনেটস ওভার ভলিউম। তো 3D থেকে 4D তে ডেনসিটি বাড়ে, 4D থেকে 5D তে রেট অফ ইনক্রিজ অফ ডেনসিটি লোয়ার। কেন, ডিউ টু ল্যান্থানাইট কন্ট্রাকশন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। তো ডি ব্লক এলিমেন্টস এর মধ্যে স্ক্যান্ডিয়াম হচ্ছে মনে রাখবে লাইটেস্ট ডি ব্লক এলিমেন্টস, আর
মানে স্ক্যান্ডিয়াম বা ধরো টাইটেনিয়াম, টাইটেনিয়ামের জন্য দেখবে ইয়েতে ইউজ হয়, এয়ারক্রাফটে ইউজ হয়। এদের ডেন্সিটি লেস দ্যান 5 গ্রাম পার সিসি হয়, এদের ডেন্সিটি স্ক্যান্ডিয়াম বা টাইটেনিয়াম বলতে পারো 5 গ্রাম পার সিসি। বাকি এদের ছাড়া বাকি যারা যারা থাকে তাদের সবারই ডেন্সিটি বেশ ভালোই হয়। ঠিক আছে। তাহলে এত অবধি কারো কোনো ডাউট আছে আমরা যা যা বললাম প্রপার্টিসগুলো? catalyst, complex formation, magnetic nature, color, melting point and heat of atomization, oxidation state, ionization energy, size, etc. তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রপার্টিগুলো আমরা বুঝতে পারি। ঠিক আছে। এবার যেটা আসছে সেটা হচ্ছে ওদের অক্সিডেশন পোটেনশিয়াল বা এসআরপি বা অক্সিডেশন পাওয়ার। ঠিক আছে। এগুলো নিয়ে প্রশ্ন অনেক সময় দেয়, তো সেগুলো একটু মাথায় রাখতে হবে কি সেগুলো। নেক্সট হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল বা E0 ভ্যালু বা রিডাকশন পোটেনশিয়ালও বলতে পারো। তো এটাকে এইভাবে লিখি, এসআরপি বা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। ঠিক আছে। তো সিম্পল ব্যাপারটা হবে, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল মানেটা কি, মানে রিডাকশন মানে কি, রিডাকশন মানে ইলেকট্রনের গেইন। তাহলে যে কোনো একটা ধরো ডি ব্লক এলিমেন্টস আছে, ধরো ডি ব্লক একটা মেটাল, সাপোজ ধরো এম, তাকে যদি গ্যাসিয়াস স্টেটে নিয়ে যাও তার জন্য তোমাকে একটা এনথালপি দিতে হবে যেটাকে আমরা বলি সাবলিমেশন এনথালপি। তারপর সেখান থেকে একটা ইলেকট্রন ছাড়বে যেটাকে আমরা আয়নাইজেশন এনার্জি বলি, তখন হবে হচ্ছে মেটাল প্লাস গ্যাস। তাই তো? তার মানে প্রথম প্রসেসটা কি, এন্ডোথার্মিক, তারপরেরটাও এন্ডোথার্মিক। ঠিক আছে তো? বাট তারপরে যখন তুমি এটাকে ওয়াটারের মধ্যে রিজলভ করবে তখন এটা হাইড্রেশন এনথালপি রিলিজ করবে। হাইড্রেশন এনথালপি যখন ওয়াটার মলিকুল ওকে ঘিরে লেয়ার তৈরি করবে এরকম। তো এই প্রসেসটা হচ্ছে এক্সোথার্মিক। তার মানে এই যে তিনটে এনথালপি বিরাটভাবে এই রিডাকশন পোটেনশিয়ালে একটা ভ্যালু অ্যাড করে। ঠিক আছে। এবং আমরা দেখেছি হয়তো যে ডি ব্লক এলিমেন্টস গুলো রিঅ্যাক্টিভিটি সিরিজে আছে, তার মধ্যে ধরো ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, আয়রন, ক্যাডমিয়াম, কোবাল্ট, নিকেল, এগুলো সব হাইড্রোজেনের উপরে আছে। আর কিছু এলিমেন্ট যেগুলো হাইড্রোজেনের নিচে আছে, যাদের রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা কি হয়, খুব কম। ঠিক আছে। তার মানে এসআরপি, যখনই আমরা এসআরপি কে নিয়ে কথা বলবো আমরা এই তিনটে ফ্যাক্টরকে ট্যালি করে আমাদের ভাবতে হবে। এনসিইআরটিতে লেখাই আছে কি কি, একটা হচ্ছে সাবলিমেশন এনার্জি, একটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি, আর একটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। ঠিক আছে। এবার বলছে ইন 3D সিরিজ অনলি কপার shows positive E0 reduction value, বাকি সবার কিন্তু এসআরপি ভ্যালুটা নেগেটিভ। although titanium and vanadium show negative এসআরপি ভ্যালু। ঠিক আছে। এই পয়েন্টটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে। তার মানে যাদের যত বেশি পজিটিভ এসআরপি ভ্যালু হবে তত তাদের অক্সিডেশন পাওয়ার বেশি, অক্সিডাইজিং পাওয়ার কখন বেশি হবে, যত তার পজিটিভ এসআরপি ভ্যালু বাড়বে। তার মানে তার পজিটিভ অক্সিডেশন স্টেট অক্সিডেশন নাম্বার হবে। আর রিডিউসিং পাওয়ার কখন বাড়বে, যত তার নেগেটিভ এসআরপি ভ্যালু বাড়বে। ঠিক আছে। ওকে।
তো এই ডেটাগুলো দেখবে একটা চার্ট করে হয়তো আমাদের টেবিলে দিয়ে দিয়েছে, তো সেগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এত অবধি আমাদের যা যা হলো সেগুলো হচ্ছে আমাদের প্রপার্টিজ অফ ডি ব্লক এলিমেন্টস। এবার আমরা এর কম্পাউন্ডস গুলো আসছি। ফার্স্ট যে কম্পাউন্ড আছে সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। K2Cr2O7, এই K2Cr2O7 আর পটাশিয়াম KMnO4 এই দুটি আমাদের সিলেবাসে আছে। ফার্স্ট এর প্রিপারেশনটা দেখি। K2Cr2O7 প্রিপারেশন কি করে আমরা K2Cr প্রিপারেশন করব? ফ্রম ক্রোমাইট ও। ঠিক আছে, তো FeCr2O4 নাও, তাকে সোডিয়াম কার্বনেট দিয়ে ট্রিট করো। এটা কি হবে? Na2CrO4 হবে, সঙ্গে আয়রন অক্সাইড হবে আর CO2 গ্যাস বেরোবে। ঠিক আছে, তাহলে এই যে সোডিয়াম ক্রোমেটটা তৈরি হলো, এটা হচ্ছে ইয়েলো কালার ক্রোমেট। এটাকে তুমি সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি ট্রিট করো তো ইট উইল বিকাম অরেঞ্জ কালার সোডিয়াম ডাইক্রোমেট Na2Cr2O7 ডট NH2। ঠিক আছে, এবার এই Na2Cr2O7 যেটা তৈরি হলো তার সাথে KCl এ রিঅ্যাক্ট করলে ইট উইল ফর্ম K2Cr2O7 প্লাস NaCl। ওকে, so chromate solution is converted to dichromate solution, মানে CrO4 2 minus converted to Cr2O7 2 minus by changing of H plus and OH minus। তার মানে ক্রোমেট যেটা ধরো ইয়েলো কালার হয়, তাকে যদি তুমি অ্যাসিডিক মিডিয়ামে ট্রিট করো ইট উইল কনভার্ট ইনটু অরেঞ্জ কালার। আবার অরেঞ্জ কালারকে যদি তুমি বেস দিয়ে দাও ইট উইল কনভার্ট ইনটু ইয়েলো কালার। ঠিক আছে, তো এবার কোয়েশ্চেন অনেক সময় আসতে পারে যে পটাশিয়াম ডাইক্রোমেট আমরা ল্যাবে যখন ইউজ করি পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করি, সোডিয়াম ডাইক্রোমেট ইউজ করতে পারতাম, একই কালার। কিন্তু সোডিয়াম ডাইক্রোমেটের সমস্যা হচ্ছে ইট ইজ হাইগ্রোস্কোপিক ইন নেচার। ইট ইজ হাইগ্রোস্কোপিক ইন নেচার। Thus, it cannot be used for analytical purpose, কারণ জল অ্যাকসেপ্ট করে থাকে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। আর এই ডাইক্রোমেট আর পটাশিয়াম ডাইক্রোমেটের দুটো স্ট্রাকচার আছে ফর্মুলা। তো ক্রোমেটের স্ট্রাকচারটা কিছু এরকম হয়, টেট্রাহেড্রাল শেপ হয়, আর ডাইক্রোমেটের স্ট্রাকচারটা এরকম হয়। ঠিক আছে, মানে ছখানা CrO বন্ড থাকে ডাইক্রোমেটে, 6 CrO বন্ড। এর বন্ড লেন্থ কি হয়? ইকুয়াল হয়, ইকুয়াল বন্ড লেন্থ। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। আর এখানে কি হয়? অল CrO বন্ড লেন্থ আর ইকুয়াল, অল Cr অক্সিজেন বন্ড লেন্থ ইকুয়াল। ঠিক আছে, মানে এটা যদি তুমি রেজোনেন্স করো এটা, তাহলে এটা এইভাবেও তুমি একে এস্টাবলিশ করতে পারো। সেটা হচ্ছে এইটা, পার্শিয়াল ডাবল বন্ড নেচার এস্টাবলিশ হচ্ছে। ঠিক আছে, ওকে।
বলো বলো। বাবু ক্রোমাইট ওরকে সোডিয়াম কার্বনেট দিয়ে হিট করতে হবে, ঠিক আছে? ক্রোমাইট ওর হচ্ছে FeCr2O4, দিলে সোডিয়াম ক্রোমেট হবে। এবার এখানে ফিল্ট্রেশন করতে হবে। ফিল্ট্রেশন করলে এই যে দেখো এটা ফেরিক অক্সাইডটা রেসিডিউতে বেরিয়ে যায়। ফিল্টারে কি পড়ে থাকে? ইয়েলো সলিউশন। এই ইয়েলো সলিউশনকে সালফিউরিক দিয়ে ট্রিট করলে এটা সোডিয়াম ক্রোমেটে কনভার্ট, সোডিয়াম ডাইক্রোমেট। এবার তাকে KCl দিয়ে ট্রিট করলে পটাশিয়াম ডাইক্রোমেট কনভার্ট, ঠিক আছে? মানে সোডিয়াম ডাইক্রোমেট তৈরি করে পটাশিয়াম ডাইক্রোমেট তৈরি করতে হয়, কারণ সোডিয়াম ডাইক্রোমেট হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স, ওকে আমরা কেমিক্যালি অ্যানালিসিসে ইউজ করতে পারবো না, জল টেনে নেয় ময়েশ্চার থেকে, ঠিক আছে? আচ্ছা, এই দুটোরই অক্সিডেশন স্টেট মনে রাখবে, K2Cr2O7 এর দুটোরই +6 অক্সিডেশন স্টেট করে থাকে, ঠিক আছে? তো অ্যাসিডিক মিডিয়ামে যদি পটাশিয়াম ডাইক্রোমেট নাও, তো এটা কনভার্ট হয় Cr3+, +6 থেকে +3 কনভার্ট হয়। ইচ ইয়ের জন্য তোমার ইন ফ্যাক্টর হচ্ছে এখানে 6, অ্যাসিডিক ক্রোমিক সালফেটে কনভার্ট। তো পটাশিয়াম ডাইক্রোমেট আমরা সবচেয়ে বেশি ইউজ কিসে করি? অ্যাজ এ অক্সিডাইজিং এজেন্ট, অনেক জায়গায় ইউজ হয়। তো ইউজ অফ অক্সিডাইজিং এজেন্ট, K2Cr2O7, তো SN2+ কনভার্টেড টু SN4+, স্ট্যানাসটা স্টেনিক হয়ে যায় এর রেসপেক্টে, ফেরাস হয়ে যায় ফেরিক, নাইট্রাইট NO2- কনভার্ট হয় NO3-, ধরো অক্সালিক অ্যাসিডের সাথে রিয়াকশন হচ্ছে, এটা কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়। সালফাইডের সাথে রিয়াকশন হচ্ছে, এটা সালফারে কনভার্ট হয়। সালফাইট এর সাথে রিয়াকশন হচ্ছে, সালফেটে কনভার্ট, ঠিক আছে? তো এগুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সট যেটা হয় সেটা হচ্ছে রেডক্স টাইট্রেশন ইউজ আছে এটা, তাই না? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের রেসপেক্টে আমরা সে পড়েছিলাম এন ফ্যাক্টর, সেখানে ইউজ হয়। এছাড়া একটা টেস্ট হয় অ্যানালিসিস, তোমরা ল্যাবে করবে, সেটা বলে ক্রোমিল ক্লোরাইড টেস্ট। এটা খুব ইম্পর্টেন্ট, এটা সময় জিজ্ঞেস করে, ক্রোমিল ক্লোরাইড টেস্ট। তো ক্রোমিল ক্লোরাইড টেস্টে কি হয়? বেসিক্যালি ইউজ করা হয় টু আইডেন্টিফাই পার্টিকুলার ডি ব্লক মেটালস, ঠিক আছে? এটা একমাত্র মার্কারি, টিন, সিলভার, লেড ছাড়া বাকি সবাই এই টেস্টটা দিয়ে দেয়, ঠিক আছে? তো ইট উইল মনে রাখবে, মার্কারি, টিন, সিলভার, লেড, ঠিক আছে? ডু নট গিভ দিস টেস্ট, ডোন্ট রেসপন্ড টু দিস টেস্ট, ঠিক আছে? সো K2Cr2O7 ইউজ হয় এটাতে। তো K2Cr2O7 is also used as a confirmatory reagent, reagent for ionic chlorides, ionic chlorides, ঠিক আছে? মানে ধরো এটা ক্লোরাইড আয়নের জন্য আইডেন্টিফাইয়ের জন্য ইউজ হয়। সাপোজ ধরো সোডিয়াম ক্লোরাইড আছে, তাকে তুমি পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে রিয়াক্ট করালে বা হিট করালে, দেখবে একটা ব্রাউন কালারের ভেপার বেরোবে, CrO2Cl2 তৈরি হবে, একটা ব্রাউন ভেপার তৈরি হবে, ঠিক আছে? এই CrO2Cl2 নিজেও একটা অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করে, এরকম টাইপের স্ট্রাকচার হয়, টেট্রাহেড্রাল শেপ। তো ক্রোমিল ক্লোরাইডকে আমরা ওই দেখবে আমরা সেইটা অর্গানিকে পড়েছিলাম, টলুইন থেকে বেনজালডিহাইড, টলুইন থেকে, এখনো করিনি অবশ্য, করবো। টলুইন থেকে বেনজালডিহাইড প্রিপারেশনে CrO2Cl2 ইউজ হয়। এই রিয়াকশনের নাম আছে, এটাকে ইটার্ড রিয়াকশন বলে, ইটার্ড রিয়াকশন, ঠিক আছে? দেখতে পাচ্ছ না? কি হলো?
ঠিক আছে। আর কিছু রিয়াকশনস মাথায় রাখতে হয় পটাশিয়াম ডাইক্রোমেটেড, যেরকম ধরো আদার রিয়াকশনস, যেমন ধরো পটাশিয়াম ডাইক্রোমেটকে তুমি যদি ধরো ডিফারেন্ট মিডিয়ামে রিয়াক্ট করো, লাইক ধরো ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, বা ধরো আইস কোল্ড সালফিউরিক অ্যাসিড, ওয়ার্ম সালফিউরিক অ্যাসিড, আর হাইড্রোজেন পারঅক্সাইড। তো প্রথমেরটা কি হবে, CrO3 তৈরি হবে রেড কালারের, তারপর একটা ক্রোমিক সালফেট তৈরি হবে Cr2O হোল থ্রাইস, এটা গ্রিন কালারের হয় ক্রোমিক সল্ট। আর একটা CrO5 তৈরি হবে, এটা ব্লু কালারের হয়, এটা সেই পারঅক্সাইড বন্ড হয়। ঠিক আছে, তো এই হলো মোটামুটি পটাশিয়াম ডাইক্রোমেটের ইউটিলিটি। পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ এ গুড অক্সিডাইজিং এজেন্ট, অর্গানিক কেমিস্ট্রিতেও আমরা এই ইউজ দেখেছি। ঠিক আছে, নেক্সট আসছে KMnO4, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। তো KMnO4 বেসিক্যালি কি করে প্রিপেয়ার হচ্ছে, তো KMnO4 ইজ প্রিপেয়ার্ড ফ্রম পাইরোলুসাইড বলে একটা ওর হয়। ঠিক আছে, পাইরোলুসাইড, পাইরোলুসাইড হচ্ছে MnO2। তো MnO2 কে তুমি KOH দিয়ে বা পটাশিয়াম ক্লোরেট বা পটাশিয়াম নাইট্রেট এরকম অক্সিডাইজিং এজেন্ট দিয়ে ট্রিট করো, তো ইট বিকাম MnO4 2 মাইনাস, ম্যাঙ্গানেটে কনভার্ট হয়, গ্রিন ম্যাঙ্গানেট। এবার এটাকে ইলেকট্রোলাইটিক অক্সিডেশন করলে, ইলেকট্রোলাইটিক অক্সিডেশন, তো it will convert it into permanganate, MnO4 minus, and it has purple color, ল্যাবে দেখেছো। ঠিক আছে, যেমন এই দুটোর মধ্যে কালারের ডিফারেন্স আছে লক্ষ্য করো, এখানে MnO4 2 মাইনাসে অল MnO বন্ডস আর ইকুয়াল, মানে এখানে যদি স্ট্রাকচারটা দেখো 6টা বন্ড হয়, আর কি হয় রেজোনেটিং স্ট্রাকচার 4টে হয়, 6 - 4, তাহলে হচ্ছে কত, কাছাকাছি 1.5 এর কাছাকাছি বন্ড অর্ডার হয়। ঠিক আছে, অল ইকুয়াল বন্ড লেন্থ। আর MnO4 মাইনাসের ক্ষেত্রে এটাই 7খানা হয়ে যায়, 7টা বন্ড আর 4টে রেজোনেটিং স্ট্রাকচার, মানে 1.7 এর কাছাকাছি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, এবার ধরো KMnO4 এই পাইরোলুসাইড থেকে যখন তৈরি হয়, KMnO4 K2CR27 এর মতো হচ্ছে কমন অক্সিডাইজিং এজেন্ট। তোমরা ইয়েতেও পেয়েছো হয়তো, ল্যাবে দেখেছো হয়তো পার্পল কালারের যে KMnO4 ইউজ হয়। তো KMnO4 মোরাললেস শেপটা তোমার টেট্রাহেড্রাল শেপেরই হয়। জাস্ট আ মিনিট। কিছু রিয়াকশনস আমাদের পড়তে হবে, দেখবে আমাদের এনসিআরটিতে আছে।
এই কেএমএনও4 প্রিপারেশনটা এখান থেকে তুমি ওজোন দিয়েও অনেক সময় করতে পারো, বাই ওজোন ইট ক্যান বি প্রিপেয়ার অ্যাজ ওয়েল। ঠিক আছে, এবার হচ্ছে প্রপার্টিজ অফ কেএমএনও। ঠিক আছে, তো প্রপার্টিজ অফ কেএমএনও। ঠিক আছে, তো both are strong oxidizing agent, both are strong oxidizing agent। ঠিক আছে, তো কি করে, ফেরাসকে ফেরিকে কনভার্ট করে, ওই একই রকম SN2+ কে SN4+ এ কনভার্ট করে, অক্সালেটকে CO2 তে কনভার্ট করে, এগুলো সব অ্যাসিডিক মিডিয়ামের কথা বলছি। সালফার ডাইঅক্সাইডকে সালফেটে কনভার্ট করে। ঠিক আছে, আবার নিউট্রাল মিডিয়াম একটা কাজ করে, এগুলো সব অ্যাসিডিক মিডিয়াম। নিউট্রাল মিডিয়াম ওটা একটা কাজ করে। অ্যাসিডিক মিডিয়ামে নিজে MnO4- অ্যাসিডিক মিডিয়াম Mn2+ এ কনভার্ট। ঠিক আছে, আর নিউট্রাল মিডিয়ামে MnO4- MnO2 তে কনভার্ট, মানে +7 থেকে এখানে +4, এখানে +7 থেকে +2। তো এখানেও দেখো একই রকমই ইয়ে H2S কে সালফারে, বা S2O3 2- কে SO4 2- এ, বা I- কে আয়োডেটে, এরকম কনভার্ট করে। ঠিক আছে, আর বেসিক মিডিয়ামটা মাথায় রাখবে, বেসিক মিডিয়ামে যখন রিয়াক্ট করে, তো বেসিক মিডিয়ামে MnO4- MnO4 2- এ কনভার্ট, মানে +6 এ কনভার্ট। তা দুটো আলাদা আলাদা এন ফ্যাক্টর, দেখো এর ক্ষেত্রে এন ফ্যাক্টর 5, এর ক্ষেত্রে এন ফ্যাক্টর হচ্ছে 3, আর এর ক্ষেত্রে এন ফ্যাক্টর হচ্ছে 1। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর সেরকম কিছু কোয়েশ্চেন এখানে আমাদের মনে পড়ছে না। এই দুটো যদি তুমি মানে স্ট্রাকচার ওয়াইজ দেখো, MnO4- আর Mn2+, তো এখানে মনে রাখবে যে MnO4 যেটা 2- হচ্ছে, এখানে দুটো 2d-p বন্ডিং থাকে, 2d-p বন্ড। ঠিক আছে, আর এর ক্ষেত্রে যখন তুমি পাচ্ছ তিনখানা পাই বন্ড আছে, 3d-p বন্ড। ঠিক আছে, দুটো আলাদা আলাদা এর বন্ড অর্ডার, এই বন্ড অর্ডার তো বললাম। ঠিক আছে, বন্ড অর্ডার ক্ষেত্রে এই বন্ড অর্ডারটা এর বেশি হয়, মানে বন্ড লেন্থটা কম হয়। ঠিক আছে, এটা ডার্ক গ্রিন কালারে হয়, এটা একটু গ্রিন কালারে হয়, এটা পার্পল কালারে হয়, সেটা আমরা বলেছি। এইগুলোর মধ্যে মানে কম্পারিজন আসে। এটার ক্ষেত্রে মাথায় রাখবে, যেহেতু 3d1 4s0 কনফিগারেশন, একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাই এটা মনে রাখবে প্যারাম্যাগনেটিক হয়। আর এটার ক্ষেত্রে পুরোটাই 3d0 হয়ে যায়, তাই এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। তো এইটা মাথায় রাখবে। তো এই আমাদের মোটামুটি ডি ব্লক এলিমেন্টস। ডি ব্লক এলিমেন্টস আর কিছু সেরকম নেই, এত অব্দি একটু মাথায় রাখতে হবে। পরের দিন আমরা এই ব্লকটা করবো। তো বলো এই রূপ উপর, মানে এত অব্দি কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। মুন্নি, মেহুল, কোনো ডাউট থাকলে বলতে পারো। ঠিক আছে, মেহুল ঠিক আছে, তাহলে আমরা একটা দুটো ডিপিপি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ডি ব্লকের উপরে, সেটা তোমরা করে আমাকে পাঠিয়ে দেবে। ওকে, এখনই করে নাও, তাহলে তোমাদের কাজটা মিটে যাবে।